বর্তমান সময়ে পাঠক শ্রেণীর একটা বিশাল অংশ শরৎচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো লেখকদের বাদ দিয়ে পদ্মজা, আমৃত্যু ভালোবাসি তোকে এই ধরনের বইয়ের দিকে ঝুঁকছে। এর কারণ কি? পাঠকদের মানসিকতা, নাকি একটা সিস্টেম তাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছে? এই ধরনের বইগুলোতে না আছে একটা সুন্দর প্লট, না আছে গভীরতা, অহেতুক 18+ কন্টেন্ট আর তথাকথিত রোমান্স দিয়ে ভরপুর। পাঠকদের এই ধরনের বইয়ের প্রতি ঝোঁকার পিছনের 6টি কারণ আজ আমরা বোঝার চেষ্টা করব। ভালো সাহিত্য পড়ে আনন্দ পেতে হলে একটু পরিশ্রম করতে হয়। একটা চরিত্রের সাথে সম্পর্ক তৈরি হতে সময় লাগে। রূপক, প্রতীক এগুলো ধরতে চিন্তা করতে হয়। এই পুরো প্রক্রিয়াটাই মস্তিষ্কের জন্য একটা ডিলেইড রেওয়ার্ড বিনিয়োগ করে, তারপর প্রতিদান পাই। কিন্তু পদ্মজা টাইপ বইয়ে অতি নাটকীয় কন্টেন্ট সরাসরি একটা ইমোশনাল বা বায়োলজিক্যাল রেসপন্স ট্রিগার করে, কোনো বিল্ড আপ ছাড়াই। মস্তিষ্ক এটাকে ইনস্ট্যান্ট রেওয়ার্ড বা তাৎক্ষণিক পুরস্কার হিসেবে নেয়। আর মানুষের মস্তিষ্ক স্বভাবতই কম পরিশ্রমে বেশি রেওয়ার্ড খোঁজে। এটা কিছুটা জাঙ্ক ফুডের মতোই। এই ধরনের বেশিরভাগ বই প্রথমে ছাপার আকারে আসে না। এগুলো শুরু হয় ফেসবুক পেজ অথবা কোনো গ্রুপে ধারাবাহিক এপিসোড আকারে। আর ফেসবুকের অ্যালগোরিদম কাজ করে রিয়াকশন আর কমেন্টের ভিত্তিতে। যে পোস্টে বেশি এঙ্গেজমেন্ট সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়। এখন লেখক যখন দেখেন কোনো চ্যাপ্টারে বেশি কমেন্ট আসছে, তখন তিনি স্বাভাবিকভাবেই পরের এপিসোড সেই প্যাটার্নে রিপিট করেন। এটা লেখকের দোষ না, এটা একটা ফিডব্যাক লুপ। ধীরে ধীরে পুরো এই জনরাটাই এই ফর্মুলার দিকে ঝুঁকে যায়, কারণ যে ফর্মুলা কাজ করে সেটাই সবাই কপি করে। মানে সাহিত্য তৈরি হচ্ছে না, একটা কন্টেন্ট অপটিমাইজ হচ্ছে অ্যালগোরিদমের জন্য। এই বইগুলোর একটা বিশাল অংশের পাঠক কিশোর কিশোরী বা খুব তরুণ বয়সী, যাদের জন্য এটাই জীবনের প্রথম একটা পুরো বই পড়ার অভিজ্ঞতা। এখন কল্পনা করুন, একজন মানুষ যদি কখনো ভালো খাবার না খেয়ে থাকে, সে জানবেই না জাঙ্ক ফুডের বাইরে আর কিছু আছে। ঠিক তেমনি এই পাঠকদের কাছে তুলনা করার মতো কোনো রেফারেন্স নেই। তারা রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায় বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো লেখকদের জানেই না। আসলে তাদের রুচি তৈরি হওয়ার সুযোগটাই তৈরি হয়নি। স্কুল কলেজে সাহিত্য পড়ানো হয় পরীক্ষার জন্য, ভালোবাসার জন্য না, কিংবা ভালো লাগার জন্য না। তাই ভালো সাহিত্যের সাথে তাদের প্রথম পরিচয়টাই হয় জোরপূর্বক কিংবা বিরক্তিকর অভিজ্ঞতা হিসেবে। বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের মতো তুলনামূলক রক্ষণশীল সমাজে যৌনতা নিয়ে খোলামেলা কথা বলা প্রায় নিষিদ্ধ। এই দমনের ফলে যখন কেউ একটা বইয়ের ছদ্মবেশে এই ধরনের কন্টেন্ট পড়ে, সেটা তার কাছে একটা নিরাপদ জায়গা হয়ে ওঠে। যত বেশি কোনো বিষয় নিষিদ্ধ মনে হয়, তত বেশি কৌতূহল তৈরি হয় সেটার প্রতি। এইসব বইয়ের এত প্রচারণার পিছনে আরেকটা কারণ আছে, কারণ তাদের প্রকাশকরা ব্যবসা করেন, দাতব্য প্রতিষ্ঠান চালান না। যখন তারা দেখেন এই ধরনের বই লাখ লাখ কপি বিক্রি হচ্ছে আর ভালো সাহিত্যিক উপন্যাস বিক্রি হচ্ছে 1000 কপির মধ্যে, তখন ব্যবসায়িক সিদ্ধান্ত হিসেবে তারা সেই ফর্মুলা অনুসরণকারী লেখকদেরই বেশি প্রমোশন করেন, বেশি অ্যাডভান্স দেন এবং বেশি মার্কেটিং করেন। এটা একটা সাইকেল তৈরি করে। যেমন ভাইরাল বই বেশি প্রমোট হয়, তাই বেশি বিক্রিও হয়। প্রকাশক আরও এমন বই খোঁজে, নতুন লেখকরাও একই ফর্মুলায় লিখতে উৎসাহিত হন। বাজারে ভালো সাহিত্যের জায়গা আরও কমে যায়। মানে সমস্যাটা শুধু পাঠকের না, পুরো ইকোসিস্টেমটাই একটা নির্দিষ্ট দিকে ঝুঁকে গিয়েছে। এই বইগুলো নিয়ে ফেসবুকে অসংখ্য রিভিউ গ্রুপ, পেজ, ফ্যান কমিউনিটি আছে, যেখানে পাঠকরা কি পরিমাণ কাঁদলাম, কতটা কষ্ট পেলাম এসব নিয়ে একে অপরের সাথে শেয়ার করে। এখানে আসল আকর্ষণটা বইয়ের কন্টেন্ট না, বরং সেই শেয়ার করা ইমোশনাল এক্সপিরিয়েন্স আর কমিউনিটিতে বিলঙ্গিংয়ের অনুভূতি। এটা বোঝায় কেন এই বইগুলো এত দ্রুত ছড়ায়, কারণ এটা ইন্ডিভিজুয়াল পড়ার অভিজ্ঞতা না, এটা একটা সামাজিক ঘটনা। সবশেষে বলবো, আপনারা ভালো সাহিত্য পড়ুন, সেগুলো নিয়ে যথাসম্ভব কথা বলুন, প্রচার করুন। নতুনদেরকে জোরপূর্বক এই ভালো সাহিত্যগুলো ধরিয়ে দিন। তারা হয়তো প্রথমবার পড়তে চাইবে না, কিন্তু যখন তারা একবার পড়বে, তখন তারা সবকিছু বুঝে যাবে এবং তখন তারা আপনার মতোই ভালো সাহিত্য পড়তে শুরু করবে।